Chinese health authorities are still working to identify the virus behind a pneumonia outbreak in the central city of Wuhan. At least 59 people are believed to have been sickened by the new virus. Tonight, U.S. airports on high alert, screening passengers for symptoms of a deadly new virus. 2020 কোভিড-19 যখন গোটা পৃথিবীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল, সেই সময় ভারতবর্ষও কিন্তু সেই আওতা থেকে বাইরে বেরোতে পারেনি এবং ভারতবর্ষের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ কিন্তু কম বেশি এর দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হয়েছেন এবং সেই প্রভাব কিন্তু আদৌ খুব একটা সুখকর ছিল না। देश आज एक महत्वपूर्ण निर्णय करने जा रहा है। आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। সেই সময় ভারতবর্ষের সমস্ত পরিযায়ী শ্রমিক যারা ইনফর্মাল সেক্টরে কাজ করতেন তারা কিন্তু আরো বেশি করে ক্ষতির সম্মুখীন হন এবং বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, সাথে সাথে সেই শ্রমিকদের ইনকাম চলে যাওয়া এবং ভবিষ্যতে তারা গিয়ে কি করবেন, এই সমস্ত বিষয়ে যে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে চলেছিল, এর প্রভাব কিন্তু ভীষণভাবে পড়েছিল শ্রমিক শ্রেণীর ওপর। आप काम क्या करते हैं? दिहाड़ी करता हूँ दिल्ली में। और कहाँ से है? यूपी में कौन जगह? बहराइच डिस्ट्रिक्ट। तो बच्चे लोग भी हैं आपके साथ, उनका क्या? वो लोग भी ऐसे ही जाएंगे? आप लोगों के पास खाने पीने का इंतजाम है वहाँ तक? अच्छा, तो आप सरकार से क्या कहना चाहेंगे? सरकार से यही कहना है कि बस खाना खर्चा सबको मिलता रहे या बसें चलाए, अपने अपने घर जाए। যদিও কোভিড-19 একদিন কিন্তু চলে যেতই এবং সেই মতোই অনেক সেক্টর কিন্তু আশায় বুক বেঁধেছিল যে একটা কোভিড পরবর্তী সময়, সেই সময়টাতে আবার হয়তো ঘুরে দাঁড়ানো যাবে, কিন্তু শ্রমিক শ্রেণীর কাছে এই ব্যাপারটি কিন্তু একদম বুমেরাং হয়ে যায়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তাদের লেবার অ্যাক্টগুলি কিন্তু অ্যামেন্ড করে এবং এই সমস্ত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দৈনিক 12 ঘন্টা করে কাজ বৈধ বলে ঘোষণা করা হয়। যদিও পরবর্তীকালে এই সমস্ত অর্ডারগুলি কিন্তু আস্তে আস্তে উইথড্র হয়, কিন্তু দৈনিক তথা সাপ্তাহিক ঠিক কতক্ষণ করে কাজ অ্যালাউ করা উচিত বা কতক্ষণ করে কাজ শ্রমিকদের দিয়ে করানো উচিত, এই বিষয়ে কিন্তু বিতর্ক বিভিন্ন সময় বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। টুইটার অর্থাৎ বর্তমানে যেটি এক্স নামে পরিচিত, তার মালিক এলন মাস্ক, তিনি কিন্তু এর থেকেও বেশি সপ্তাহে প্রায় 100 ঘন্টা কাজের জন্য টুইটারের সমস্ত এমপ্লয়িকে একটি মেল করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। I used to work 85 to 90 hours a week, definitely till I retired. You know, I used to leave for office at 6 a.m. and I would return by about 9:15. 9 to 5 অফিস কালচার, অর্থাৎ সকাল 9টার সময় অফিসের জন্য বেরিয়ে যাওয়া এবং 5টার সময় অফিস থেকে বেরিয়ে আসা, এই যে কালচার, এই কালচারটিতে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি অভ্যস্ত এবং এইটি কিন্তু বর্তমানে নিয়ম। সেক্ষেত্রে যিনি সার্ভিস প্রোভাইড করছেন অথবা যিনি সার্ভিস নিচ্ছেন, প্রত্যেককেই কিন্তু এই নিয়ম মেনে চলতে হয়। যদিও এই ব্যাপারটি নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে এবং এই যে 9 to 5 ওয়ার্ক কালচার অর্থাৎ 8 ঘন্টার যে দৈনিক কাজ, এই বিষয়টি কিন্তু অনেক প্রাচীন একটি বিতর্কের বিষয়। যাই হোক, একদম দেরি না করে আমরা ঢুকে যাচ্ছি আজকের এপিসোডে। 16 শতাব্দীতে স্পেনের শাসক হিসাবে ফিলিপ II তখন সিংহাসনে বসেন। ঠিক সেই সময় স্পেন কিন্তু গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছিল। সমস্যা এতটাই গুরুতর ছিল যে 4 বছর স্পেনের ওপর যে ঋণের বোঝা ছিল, স্পেন কিন্তু তা পরিশোধ করতে পারেনি এবং পরবর্তী 65 বছরে স্পেন আরও 6 বার কিন্তু লোন ডিফল্ট করে, অর্থাৎ লোন পরিশোধে ব্যর্থ হয়। কিন্তু এই ফিলিপ II প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যেও যে কারণে কিন্তু উনি আজকের দিনে প্রাসঙ্গিক, সেইটি কিন্তু কমপ্লিটলি অন্য। 1576 খ্রিস্টাব্দের 3রা মে ফিলিপ II একটি অর্ডিন্যান্স জারি করেন এবং সেই অর্ডিন্যান্স অনুযায়ী সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কার তারা কিন্তু দিনে 8 ঘন্টা করে কাজ করবেন
4 ঘন্টা সকালে এবং 4 ঘন্টা বিকেলে। এবং এই ব্যাপারটির পেছনে যে মূল কারণ দেখানো হয় সেটি হলো যে এই কনস্ট্রাকশন ওয়ার্কাররা যারা কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেন, তারা যাতে দুপুরবেলাকার প্রবল রোদ থেকে মুক্তি পায় এবং নিজেদের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে পারে। এবং শুধু তাই নয়, বছরে প্রায় 10 দিন তাদের কিন্তু ভ্যাকেশন লিভ দেওয়া হতো। এবং কখনো কর্মস্থলে তারা যদি আহত হয়ে পড়তো তাহলে সেক্ষেত্রে কিন্তু হাফ ডে লিভের ব্যবস্থা তাদের করা হতো। এবং এই সমস্তটাই কিন্তু করা হতো বেতনের কোনো অংশ কাটছাট না করেই। সপ্তদশ শতকের শুরুতেও ব্রিটিশ কর্মচারীরা বছরে কিন্তু 266 দিন কাজ করতেন গড়ে, এবং এই রীতিটি কিন্তু দীর্ঘদিন ধরেই চালু ছিল। কিন্তু 1760 খ্রিস্টাব্দ আসতে আসতে ইংল্যান্ডের তথা ইউরোপে শিল্প বিপ্লব কিন্তু একটি ক্রমশ বাস্তব রূপ নিতে শুরু করলো। এবং এই শিল্প বিপ্লব যদি আমরা বলি, এর মূল যে দুইটি কথা ছিল সেটি হলো চাহিদা এবং উৎপাদন। আর ঠিক এই সময় বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার তথা প্রযুক্তিতে বিভিন্ন রকমের উন্নতি এই চাহিদা এবং উৎপাদন এই দুটিকে কিন্তু ভীষণভাবে বেঁধে দিল। এবং দেখা গেল যে যেখানে আগে চাহিদাগুলি ছিল দৈনন্দিন চাহিদা বা বেঁচে থাকার চাহিদা অর্থাৎ সাবসিস্টেন্স, সেইখানে কিন্তু এই চাহিদা আস্তে আস্তে কমার্শিয়াল হয়ে গেল, অর্থাৎ কমার্শিয়াল ডিম্যান্ড কিন্তু ক্রিয়েট হলো। আর পূর্ববর্তী যে চাহিদা ছিল অর্থাৎ দৈনন্দিন চাহিদা বা সাবসিস্টেন্সের জন্য যে ডিম্যান্ডটা ছিল, তার থেকে এই কমার্শিয়াল ডিম্যান্ডের মূল ডিফারেন্স এটাই যে কমার্শিয়াল ডিম্যান্ডের ক্ষেত্রে আপনার উৎপাদন কিন্তু উত্তরোত্তর দিনের পর দিন বাড়িয়ে যেতেই হবে। এবং শুধু শিল্পক্ষেত্রেই বা কেন বলবো, সেই মুহূর্তে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছিল সেইখানে কিন্তু একটা এত বড় জনসংখ্যা ভার সামলানোর জন্য কৃষিক্ষেত্রেও কিন্তু উৎপাদন বাড়িয়ে দেওয়ার একটা প্রবল দরকার তৈরি হলো। অর্থাৎ শুধু শিল্পক্ষেত্র নয়, এই শিল্প বিপ্লবের রেশ কিন্তু আস্তে আস্তে কৃষিক্ষেত্রেও গিয়ে পৌঁছলো। শুরু হলো এনক্লোজার মুভমেন্ট, অর্থাৎ যে সমস্ত খোলা জমি যেগুলি আগে গ্রামের প্রতিটি মানুষ একদম বিনা খরচে সকলে নিজেদের মতন করে ব্যবহার করতে পারতেন, সেই সমস্ত জায়গা কিন্তু সরকার ঘিরে ফেলতে শুরু করে। এবং এইটি সম্ভবত ছিল কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের প্রথম স্টেপ। This is the common land. Any man who raises a hand against the king's men will be arrested. শুধু তাই নয়, আস্তে আস্তে যখন ইউরোপে তথা গ্রামাঞ্চলগুলিতে জনসংখ্যা প্রবলভাবে বাড়ছিল, সেই চাপ কিন্তু গ্রাম্য সাবসিস্টেন্স এগ্রিকালচার আর সামাল দিতে পারছিল না। এবং এই কারণেই অষ্টদশ শতকের শুরুতে ইউরোপে, বিশেষত ইংল্যান্ডে, অনেক মানুষজন কিন্তু গ্রাম থেকে শহরে পাকাপাকিভাবে তাদের বাসস্থান শিফট করতে শুরু করেন। এবং এর পেছনে মূল যে উদ্দেশ্য ছিল সেটি ছিল একটি জীবিকার খোঁজ। 1800 খ্রিস্টাব্দে যেখানে ব্রিটিশ পপুলেশনের মাত্র 20% লোক শহরে বসবাস করত, সেখানে এই সংখ্যাটাই 1850 খ্রিস্টাব্দে বেড়ে গিয়ে হয় প্রায় 50%। এবং এই ট্রেন্ড কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডে নয়, এটি ইউরোপের আর বাদবাকি সমস্ত বড় দেশগুলিতেও কিন্তু দেখা যাচ্ছিল। এর ফলস্বরূপ শহরাঞ্চলে এমন প্রচুর মানুষ সেই সময় বসবাস শুরু করেন যারা কিন্তু আদপে গ্রামাঞ্চল থেকে মাইগ্রেট করে শহরাঞ্চলে এসেছিলেন, এবং তাদের কাছে কিন্তু কৃষি ছাড়া সেই অর্থে কোনো স্কিলস ছিল না। অর্থাৎ যেখানে শিল্প আগে ছিল কিছু শিল্পীর স্পেশালাইজড জব, সেখানে এই শিল্পে কিন্তু দেখা গেল এমন প্রচুর মানুষ এসে জীবিকার প্রয়োজনে জড়ো হয়েছেন যারা কিন্তু আনস্কিল্ড, এবং এই আনস্কিল্ড মানুষগুলিকেই পরবর্তীকালে কিন্তু লেবার ক্লাস হিসেবে ট্রিট করা হতো এবং আখ্যা দেওয়া হতো। In Manchester, we're talking about a merciless and brutal capitalism. The entrepreneurs wasted no thought on the social lot of their workers. On the contrary, they noted it with a certain wry amusement and British arrogance, which Engels found outrageous. And he expressed this disgust in his book, The Condition of the Working Class in England. He accused them justly. শিল্প বিপ্লবের
মূল যে বিষয়টি ছিল সেটি যন্ত্রাংশ, অর্থাৎ এমন কিছু যন্ত্র তৈরি হলো যেগুলি কিন্তু মানুষের কাজের থেকে অনেক দ্রুত গতিতে অনেক বেশি সংখ্যায় উৎপাদনে সক্ষম হবে। যথারীতি বাণিজ্যিক চাহিদার কাছে মাথা পেতে মালিক শ্রেণী কিন্তু এই সমস্ত যন্ত্রাংশগুলি আস্তে আস্তে কিনতে শুরু করলো এবং এই যন্ত্রাংশগুলি কেনার সাথে সাথে সেই যন্ত্রাংশগুলি একটি জায়গায় রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলো এবং একই সাথে সেই সময় প্রচুর পরিমাণ শ্রমিক এবং প্রচুর জনসংখ্যা বৃদ্ধি এবং প্রচুর চাহিদা, এই সমস্ত কিছু মিলিয়ে সবচাইতে বড় পরিবর্তন যেটা শিল্প বিপ্লব নিয়ে এলো সেটা হলো ফ্যাক্টরি কালচার। অর্থাৎ আগে যেখানে গ্রামাঞ্চলে প্রতিটি পরিবার ছিল কৃষি প্রধান এবং সেই কৃষি প্রধান পরিবারের ঘর এবং কর্মস্থল বেসিক্যালি প্রায় একসাথেই জুড়ে থাকতো, সেইখানে কিন্তু এই ফ্যাক্টরি কালচার আসার পরে দেখা গেল যে ফ্যাক্টরিগুলি মূলত গড়ে উঠল শহরে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু তখনও পর্যন্ত বসবাস করত গ্রামাঞ্চলে। এই ফ্যাক্টরি কালচারের মূল দর্শন যেটা ছিল সেটা হলো যে একই ছাদের তলে একজন শিল্পপতি যে যন্ত্রপাতিগুলি কিনবেন তিনি সেইগুলি সেইখানে ইনস্টল করবেন এবং সেইগুলি ব্যবহার করে শ্রমিকেরা সেখানে কাজ করবে এবং এই যে উৎপাদন হবে এই উৎপাদিত জিনিস কিন্তু মার্কেটে বিক্রি হবে এবং সেই মার্কেটটি শুধুমাত্র ইংল্যান্ডেই সীমাবদ্ধ ছিল না, এটি কিন্তু ইংল্যান্ডের বিভিন্ন উপনিবেশগুলিতেও কিন্তু আস্তে আস্তে এক্সটেন্ড করে, অর্থাৎ প্রসারিত হয়। এবং এই যে টোটাল ব্যবসাতে এইখানে যে লভ্যাংশটি ক্রিয়েট হবে, অর্থাৎ যে লাভ হবে ব্যবসায়, এই লাভের মূল হকদার কিন্তু মালিক শ্রেণী এবং সেইখান থেকে গভর্নমেন্টকে উনি কিন্তু বিভিন্ন পরিমাণে কমিশন দেবেন যাতে করে সেই ব্যবসাটির লাইসেন্স তার কাছে থাকে। লভ্যাংশ উপার্জনই যেখানে মূল উদ্দেশ্য এবং কাজ করার জন্য যেখানে রয়েছে প্রচুর আনস্কিল্ড লেবার এবং বিক্রি করার জন্য রয়েছে প্রচুর ঔপনিবেশিক বাজার, সেইখানে কাজের সময় এই জিনিসটি কিন্তু মালিক শ্রেণী চাইতো যতটা বেশি সম্ভব রাখা যায় ঠিক ততটাই এবং দিনে তখন প্রায় 14 থেকে 16 ঘন্টা কাজ করানো হতো একজন শ্রমিককে। এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো এই যে কাজের নিয়ম এর মধ্যে কিন্তু শিশু শ্রমিক এবং নারী মহিলা শ্রমিক তারা প্রত্যেকেই কিন্তু ইনক্লুডেড ছিলেন। ফলে সবচাইতে যেটা ক্ষতিগ্রস্ত হলো সেটা হলো শ্রমিকের স্বাস্থ্য এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অর্থাৎ কৃষি প্রধান গ্রামাঞ্চলে প্রতিটি পরিবারের ঘর অর্থাৎ পরিবার এবং কর্মস্থল যেখানে প্রায় অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল, সেইখানে এই ফ্যাক্টরি কালচার কিন্তু ঘর বা পরিবার এবং কর্মস্থল এই দুটিকে কিন্তু সেপারেট করে দিল, অর্থাৎ আলাদা করে দিল। এবং ঠিক এইখান থেকেই কিন্তু অফিসের কনসেপ্টটা শুরু হলো, অর্থাৎ পরিবার এক জায়গায় থাকবে এবং তোমার কর্মস্থল কিন্তু হবে তোমার অফিস। এবং এই কালচার কিন্তু আজও চলে আসছে। আস্তে আস্তে এই যে 14 থেকে 16 ঘন্টা কাজের চাপ এর প্রভাব কিন্তু দেখা দিল শ্রমিকদের স্বাস্থ্য তথা ওয়ার্ক কালচারে। এবং 1830 খ্রিস্টাব্দে ব্রিটেনে প্রায় 90,000 শিশু শ্রমিককে কিন্তু এই সমস্ত ফ্যাক্টরিতে কাজ করানো হতো। প্রচুর দুর্ঘটনাও ঘটত এবং এই শ্রমিক শ্রেণীর উপর বিভিন্নভাবে কিন্তু অমানবিক অত্যাচার করা হতো। এই দুর্ঘটনা, অত্যাচার এবং অমানবিক চাপ আস্তে আস্তে শ্রমিক শ্রেণী কিন্তু বিক্ষোভের রাস্তা বেছে নেয়। এবং এই যে এত আন্দোলন, এত রিফর্মস, এর পেছনে মূল কারণ কিন্তু ছিল 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের সাফল্য, যেখানে বাস্তিল দুর্গ তথা শাসক শ্রেণীর পতন ঘটিয়ে জনসাধারণ এবং শ্রমিক শ্রেণী কিন্তু তাদের অধিকার ছিনিয়ে নিয়ে এসেছিল। টমাস পেইন বিখ্যাত লেখক, তার লেখা রাইটস অফ ম্যান, যেটি কিন্তু ফরাসি বিপ্লবের ওপরে লেখা একটি বই, এই বইটি কিন্তু সেই সময় প্রবল জনপ্রিয় হয়েছিল। এবং 1792-তে ইংল্যান্ডে তৈরি হয়েছিল লন্ডন করেসপন্ডিং সোসাইটি, অর্থাৎ সরকারের উপর শ্রমিকদের স্বার্থ রক্ষার চাপ অনেক আগে থেকেই কিন্তু ইংল্যান্ডে ছিল। কাজেই সরকার কিন্তু আস্তে আস্তে পিছু হটতে বাধ্য হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করা হয় যাতে করে কাজের সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়। এই ব্যাপারে উল্লেখযোগ্য 1819 খ্রিস্টাব্দের কটন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যাক্ট, যেখানে 9 বছরের কম বয়সী শিশু শ্রমিক নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করা হয়। যদিও এই আইনটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হওয়ার কারণে এই আইনটির কিন্তু গুরুত্ব খুব একটা ছিল না। এর পরবর্তীতে 1833 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি অ্যাক্ট প্রণয়ন করা হয় এবং সেখানে শিশু শ্রমিকদের কাজকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
যদিও সেটাও খুব একটা সহজ ছিল না, কিন্তু সেখানেও বলা হয়েছিল যে 13 বছরের কম শিশুকে দৈনন্দিন সর্বোচ্চ 10 ঘন্টার বেশি কাজ কিন্তু করানো যাবে না। এবং 1848-এ সর্বপ্রথম উইকলি ওয়ার্ক আওয়ারের কথা উল্লেখ হয়। 1901 খ্রিস্টাব্দে 12 বছরের কম বয়সী শিশু শ্রমিকদেরকে এই সমস্ত কাজে নিয়োগকে সম্পূর্ণরূপে অবৈধ বলে ঘোষণা করা হয়। কিন্তু এই যে দৈনন্দিন 8 ঘন্টা বা সাপ্তাহিক 48 ঘন্টা কাজের যে কনভেনশন, এইটি কিন্তু প্রথম আন্তর্জাতিকভাবে আলোচিত হয় 1866 খ্রিস্টাব্দে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই যে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেনস অ্যাসোসিয়েশন, এদের যে সভাগুলি হয়, এইটি কিন্তু ছিল বিখ্যাত দার্শনিক কার্ল মার্কসের সমসাময়িক। এবং কার্ল মার্কসের দর্শন অনুযায়ী দৈনন্দিন 8 ঘন্টার কাজ বেঁধে দেওয়া এই কারণেই জরুরি ছিল যে এই 8 ঘন্টার বাইরে যে বাকি সময়টা, সেই সময়টি পেলে শ্রমিকদের স্বাস্থ্য, শ্রমিকদের মরাল এবং শ্রমিকদের কাজ করার যে মোটিভেশন, সেইটি কিন্তু রক্ষিত হবে। এবং বেসিক্যালি এক্সশন, অর্থাৎ অনেক আগেই একটা শ্রমিকের কর্মজীবন শেষ হয়ে যাওয়া থেকে কিন্তু শ্রমিক শ্রেণীকে রক্ষা করা সম্ভব হবে। 17 নভেম্বর 1915 খ্রিস্টাব্দে উরুগুয়েতে ক্ষমতাসীন হোসে বার্টলে অর্ডিনেজ সরকার সর্বপ্রথম এই দৈনিক 8 ঘন্টা কাজের ব্যাপারটিকে আইনত স্বীকৃতি দেন। যদিও সেখানে কিন্তু সমস্ত রকম কাজের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য ছিল না। আর যদি সমস্ত রকম কাজের ক্ষেত্রে এই নিয়মের কথা বলা হয়, সেক্ষেত্রে স্পেন কিন্তু অগ্রণী ভূমিকা নেয়। 1919 খ্রিস্টাব্দে স্পেনে এই ব্যাপারটিকে সর্বপ্রথম প্রতিটি কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতিটি আরও ভালোভাবে আন্তর্জাতিক পরিচয় পায় 1920 খ্রিস্টাব্দে, যখন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ভার্সাই চুক্তিতে এই দৈনিক 8 ঘন্টা কাজের ব্যাপারটিকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের আজকের এই এপিসোডটি করার পেছনে মূল যে ভাবনাটি ছিল, সেটি হলো আপনাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়া যে মে দিবস বা পয়লা মে বা শ্রমিক দিবস, আপনি যে নামেই ডাকুন না কেন, এই দিনটি কিন্তু নেহাত একটি ছুটির দিন নয়। এই দিনটি আসলে সেই প্রতিটা বিপ্লব এবং প্রতিটা সংগ্রাম এবং প্রতিটা বলিদানকে স্মরণ করার দিন, যেই বিপ্লবগুলো না হলে হয়তো শাসক শ্রেণীর কাছ থেকে আপামর জনসাধারণ তথা শ্রমিক শ্রেণীর কিছু ন্যায্য দাবি হয়তো আদায় করা হতো না। এই ন্যায্য দাবিগুলি কিসের ছিল? মূলত এই ন্যায্য দাবিগুলি ছিল রাজনৈতিক এবং সামাজিক প্রতিনিধিত্বকে স্বীকৃতি দেওয়ার দাবি। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভারতবর্ষ একটা ভোটের মধ্যে দিয়ে চলছে এবং সোশ্যালিজম নাকি ক্যাপিটালিজম কিভাবে চললে আমরা পরবর্তী 5 বছর বা তার পরবর্তী ভারতবর্ষকে আরও বেশ খানিকটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং প্রতিটি নাগরিকের স্বার্থ যথেষ্টভাবে সুরক্ষিত রাখতে পারবো, ঠিক সেইখানে দাঁড়িয়ে এই ইতিহাসগুলোকে পড়ে নেওয়াটা এবং এগুলো সম্পর্কে জেনে নেওয়াটা, এগুলোও বোধহয় আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। প্রশ্নটা কিন্তু শ্রমিক নাকি মালিক কার স্বার্থ সুরক্ষিত হবে এই নিয়ে নয়। প্রশ্নটা কিন্তু শ্রমিক এবং মালিক দুজনের স্বার্থই তথা একটা সিস্টেম এবং প্রতিটি জনসাধারণের স্বার্থই যাতে সুরক্ষিত হয় সেই নিয়ে। যাই হোক, কেমন লাগলো আজকের এপিসোড আপনারা অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট লিখে। আমার খুব ভালো লাগবে যদি আপনাদের কাছে আমি সঠিক মেসেজ এবং বেশ কিছু অজানা তথ্য তুলে দিতে সক্ষম হই। এবং অবশ্যই আমরা আপনাদের কাছে জানতে চাইব যে আজকের ভারতবর্ষে আপনার কি মনে হয় যে শ্রমিক, শিশু শ্রমিক, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত বিষয়ে মূল ইস্যুগুলি কী কী এবং কীভাবেই বা সেগুলির সমাধান করা সম্ভব হবে। একদম দেরি না করে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত একদম পরিষ্কারভাবে নির্দ্বিধায় নির্ভয়ে লিখে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটি আরও অনেকের মধ্যে শেয়ার করে ফেলুন যাতে এই অজানা ইতিহাসের গল্প আপনার মতন আরও বাকি অনেকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আগামী এপিসোডে।